हाय फ्रेंड्स आमी अर्पिता आमार आरो एकटी भिडियोते आपनादेर अनेक स्वागत और अनेक भालोबासा। आज के एलाम किछु गल्प करते और संगे एकटू रान्ना करते। कि रान्ना करछि प्रथमेई बोले निई। आमी गुवाहाटी पौঁছে गेছি। आसार समय बाड़ीर थेके किछु मटन এনেছিলাম 1 केजी 250 मतन। सेटारই हाफ आजके रान्ना करब और हाफ कदिन बादे रान्ना करब फ्रिजे रेखे दिएছি। आगे যখন ব্যাঙ্গালোরে থাকতাম তখন এইভাবে মটন নিয়ে যেতাম, কারণ আমাদের ওই দিকটায় না দেশি মটন পাওয়া যায়। আর গুয়াহাটিতে বেশিটাই রেওয়াজি খাসি বলে না সেটা। যাই হোক চলুন একটু গল্প করি। ভালোই লাগে আপনাদের সঙ্গে কথা বলতে, একটু গল্প করতে। বাড়ি থেকে ঘুরে আসলাম। যাওয়ার সময় তো খুব ব্যস্ততার মধ্যে ছিলাম, ছেলের পরীক্ষা মেয়ের পরীক্ষা, তার মানে শরীরটাও খুব খারাপ ছিল। পুরো শীতকালটাই প্রায় শরীর খারাপ নিয়েই কাটলো। আবার দেখুন বাড়িতে গেলাম, খুব মস্তি করলাম, ঘুরলাম, এনজয় করলাম, আবার আসলাম ফিরে আবারও শরীরটা খারাপ। এতটাই ঠান্ডা লেগেছে, এতটাই কাশি হচ্ছে যে আমি রীতিমতো ব্লগ বানাতে গিয়ে আমার অসুবিধা হচ্ছে, ভয়েস দিতে গিয়ে অসুবিধা হচ্ছে। আগেই মাপ চেয়ে নেবো, একটু কষ্ট করে প্লিজ ভিডিওটা শুনে নেবেন, ভালো লাগবে। যাই হোক বাড়ি যেদিন খেলাম শনিবার রাত 9টায় এখান থেকে গুয়াহাটি কলকাতা স্পেশাল ট্রেনটা ছাড়ে। সেই ট্রেনটাই আমাদের যেতে একটাই সুবিধা, অলোক ডিউটি করে চলে আসতে পারে শনিবার, রবিবার আমরা ছুটির দিনটা পৌঁছে যেতে পারি। আর অলোকের ছুটিটা শুরু হয়, অফিসের ছুটিটা সোমবার থেকে। তা আমরা না গুয়াহাটিতে আসার পর থেকে আমাদের খুব মজা হয়েছে কি জানেন তো, আমরা নবদ্বীপে নামতে পারি। নবদ্বীপে নামলে যে কোনো টোটো করে আমরা বাড়ি পৌঁছে যেতে পারি। আর টোটো চড়তে আমরা খুব ভালোবাসি। একটা টোটো রিজার্ভ করে নিলে সোজা আমাদের বাড়ি তাহেরপুরে আমাদের পৌঁছে দেয়। আর সেই হাওড়া থেকে দমদম থেকে বাড়ি আসাটা অনেকটা, প্রায় 2.5-3 ঘন্টা লেগে যায়। আর যেতে যেতে খুব ভালো লাগে, নর্থ ইস্টের প্রাকৃতিক ভিউগুলোও দেখতে ভালো লাগে, ভীষণ এনজয় করি। তাই যাওয়ার সময়টা চেষ্টা করি ট্রেনেই যাওয়ার। আসার সময়টা হয় না, এই ট্রেনটাই আবার ব্যাক করে বৃহস্পতিবার এসে আবার 2 দিন এক্সট্রা করে এখানে থাকা, বাড়িতে যতদিন থাকা যায় ততই ভালো। তাই আসার সময় ফ্লাইটে চলে আসলাম সানডেতে। মনডে থেকে আবার অলোকের ডিউটি শুরু হলো। যাই হোক বাড়িতে গিয়ে আমাদের বাড়িতে থাকে আমার বাবা মা, আমার দাদা বৌদি, দাদার ছেলে আর আমার ঠাকমা, আর সঙ্গে আরেকজন হেল্পিং হ্যান্ড থাকে, সবসময় সবাইকে দেখভাল করে, ভীষণ ভালো দিদি। আর আমাদের বাড়িতে অনেক আমাদের জ্ঞাতিরা রয়েছে, জারতো খুঁড়তো সব, বিশাল পরিবার একটা, সবার সঙ্গে বেশ হই হই করে কাটে। আর আমি যখনই যাই সবাই ওয়েট করে থাকে যে আমি ঠিক যাব, তাদের সঙ্গে দেখা করব, কথা বলবো, গল্প করব। যাওয়ার পরেও শুরুতে একবার সবার সঙ্গে কথা বলি, একটু দেখা করে নিই। অনেকগুলো ঘর, অনেক বড় বাড়ি জানেন তো। জারতো খুঁড়তো ভাই বোন আমরা অনেক, তারপরে আমাদের কাকা জ্যাঠাতো তো আছেই। তারপরে আবার ফেরত আসার সময় তখনও একবার যাই, খুব মন খারাপ হয়ে যায় সবার সঙ্গে, তখন একটু দেখা করে একটু প্রণাম করে আসি। এবার কি হয়েছে, এবার গেলাম কিন্তু শ্বশুরবাড়িতে, জানেন তো যে জমজমাট শাশুড়ি মা যখন ছিলেন খুব মজা করে কাটাতাম শ্বশুরবাড়িতে। কিন্তু এখন তো আর শাশুড়ি মা নেই, উনি তো মারা গেছেন 2018 সালের 17ই মার্চ। ওই দিনটাকেও আমি পালন করি, চেষ্টা করি কোনো গরিব মানুষকে কিছু দান করার, না হলে কোনো ব্রাহ্মণ মহিলাকে কিছু খাওয়ানোর। আমি তো বাইরে থাকি, যখন যেমন আমার সম্ভব হয় তখন তেমন করি। তাই এবার 17ই মার্চ যখন বাড়ি পৌঁছালাম, সেই দিনই বাড়ি পৌঁছালাম, যেহেতু 16ই মার্চ আমরা ট্রেনে উঠেছি, রবিবার 17ই মার্চ পড়েছিল। তখন আমি কি করব ওই দিনটা, তা আমার বাবা বলল আমার মাকে, শাশুড়ি মার উদ্দেশ্যে যা যা দিতাম সেগুলো মাকে দিতে, তাই দিয়ে দিলাম, মাকে দিয়ে মাকে প্রণাম করলাম। কারণ এটা না আমার ভালো লাগে যে উনি তো একজন সংসারের করতে ছিলেন, খুব ইম্পর্ট্যান্ট একজন ছিলেন, নেই এখন। উনি খুব অসুস্থ ছিলেন, লাস্ট কিছু বছর ধরে খুবই অসুস্থ ছিলেন। লাস্ট মারা যাওয়ার 3-4 মাস আগে তো পুরো বিছানায় ছিলেন। যাই হোক শ্বশুরমশাই এখন একা, উনি 91 বছর বয়স। কিছুতেই আমাদের সঙ্গে বা আমার ভাসুরের সঙ্গে উনি থাকতে চান না, কারণ আমরা শহরে থাকি, ফ্ল্যাটে থাকি, ওনার সেটা পছন্দ না। উনি গ্রাম্য এলাকায় বেশ খোলামেলার মধ্যে থাকতে ভালোবাসেন। আমার ভাসুরের কাছে 1 বছর উনি ছিলেন, ওনার পা ভেঙে যাওয়াতে। তারপর থেকে উনি আর কোথাও যেতে চান না। উনি বলেন না, আমি দমবন্ধ পরিবেশে থাকতে পারবো না, আমি গ্রামে আছি, বেশ আছি, তোরা আসবি, দেখভাল করবি। আর সর্বক্ষণের লোক আছে ওনাকে দেখার জন্য, ওনার কোনো অসুবিধাই হয় না, বিন্দাস আছেন উনি। এবার গিয়ে দেখলাম, বেশ ভালো লাগলো ওনাকে দেখে।
যাই হোক, উনি বেঁচে থাক, ভালো থাক, কারণ ওই সূত্র শ্বশুরবাড়ি যাওয়ার আনন্দ শুধুমাত্র ওনার জন্যই এখন অবধি আছে। আর ননদদের তো বিয়ে হয়ে গেছে, ওরা সব দূরে দূরে থাকে, ভাসুরও পুনাতে থাকে, উনি পুনাতেই সেটেল হয়ে গেছে। আর আমার বাপের বাড়িতে আমরা 3 ভাই বোন, আমার দাদা, আমার দিদি আর আমি ছোট। আবার অলোকও তাই, অলোকদের 4 ভাই বোন, অলোক সবার থেকে ছোট। আমরা যখন ছোট ছিলাম জানেন তো, আমার বাবা বলতো আমার 3 ছেলে মেয়েকে এমন জায়গায় বিয়ে দেবো যাতে সাইকেলে করে আমি আমার ছেলে মেয়েদের কাছে পৌঁছতে পারি। তা ঘটনাচক্রে আমাদের কিন্তু তাই হয়। আমার দিদি ওখান থেকে খুব কাছে, আমার শ্বশুরবাড়িও খুব কাছে, আবার আমার দাদার শ্বশুরবাড়িও খুব কাছে। কিন্তু ওই যে নিয়তির খেলা, আমি চলে এসেছি অনেক দূরে কর্মসূত্রে। আগে তো থাকতাম ব্যাঙ্গালোরে, অনেক দূর, তারপর থাকলাম হায়দ্রাবাদে, এখন বর্তমানে গুয়াহাটি। জানি না ভবিষ্যতে আর কোথায় কি থাকবো। বাড়ি গেলাম যখন, দিদির বাড়িতে গেলাম, দেখা করলাম। এবার আর ননদের বাড়িতে যাওয়া হয়নি, ননদের বাড়িতে একটু দূর, আর শরীরটাও খুব একটা একদম ভালো লাগছিল না। মনে হচ্ছিল যে কদিন থাকবো মায়ের কাছেই থাকি। মায়ের একটা আদর, মায়ের একটা স্নেহ, মায়ের একটা চোখের তাকানো, যেন মানে এর কোনো তুলনাই হয় না। আর যেহেতু আমি দূরে দূরে থাকি, সেহেতু এটা আমার কাছে মানে কি বলবো, একটা অন্যরকম পাওয়া। একটুখানির জন্য গিয়ে এই যে 15 দিন ঘুরে আসলাম, তাতেও আমার তৃপ্তি হয়নি। তাই আজকে মায়ের সঙ্গে বলছিলাম যদি আরও থাকতে পারতাম দেড় মাস বা 2 মাস, তাহলে হয়তো একটু ভালো লাগতো। 15 দিন ঘুরে চলে আসলাম আবার, কিন্তু ছেলের পরীক্ষা, মেয়ের স্কুল, অলোকের অফিস সব সামলে তো আর এখন সেটা হবে না। এখন সবটা সামলে যেটুকু সময় পাবো সেটুকু একটু ঘুরে আসা। দূরে থাকি, টেনশন হয়, মন খারাপ করে, কিন্তু আস্তে 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 মানিয়ে নিতে হবে। এছাড়া আর কী করবো বলুন, আমার মতন তো অনেক মেয়েরাই রয়েছে দূরে দূরে, তাই না? আবার ভাবছি যাব দুর্গাপুজোর সময়, প্ল্যান করে রেখেছি, কিন্তু তখন দেখা যাবে কবে যাই না যাই, কতটা কি ছুটি থাকে না থাকে, কারণ এখনও অনেকটা টাইম, আগে করে তো কিছু বলা যায় না। কিন্তু মনে মনে প্ল্যান করে রেখেছি, বা মাও বলে রেখেছে দুর্গাপুজোর সময় আসবি। আমার শ্বশুরবাড়িতে জগদ্ধাত্রী পুজো হয়, প্রত্যেকবার সেই সময়তেই যেতাম। দুর্গাপুজো, জগদ্ধাত্রী পুজো জানেন তো আপনারা সবাই, অনেকটা দূরত্ব, একটাই গেলে আর একটাই যাওয়া হয় না। তা এখন কিছু বছর ধরে আমরা দুর্গাপুজোয় যাচ্ছি, আর জগদ্ধাত্রী পুজোয় যাওয়া হচ্ছে না, কারণ জগদ্ধাত্রী পুজোর নভেম্বর টাইমটা না ছেলের মেয়ের সব পরীক্ষা থাকে, সেই জন্য আর যাই না। যাই হোক, মায়ের সুগার ধরা পড়েছিল, বলেছিলাম আপনাদের একটা ব্লগে। মা এখন অনেকটাই সুস্থ আছে, সুগার টেস্ট করেছে আজকে, মায়ের রিপোর্ট একদম বর্ডার লাইন কাছাকাছি চলে এসছে। মানে এটা খুব আনন্দের। মা আবার চোখ অপারেশন করবে, চোখে ছানি পড়েছে, রিসেন্টলি হয়তো করবে, অনেক দিন ধরেই করছে, কিন্তু করা হয়ে উঠছে না সুগারের জন্য। আশা করি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আপনারাও ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন যেন মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। মায়ের সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বলেও যেন মনের শান্তি হয় না। ঠাকুমার অনেক বয়স হয়েছে, ঠাকুমাও প্রায় 90 বছর বয়স। দাদু নেই, দাদু মারা গেছে, দাদু 2012-তে দাদু মারা গেছে। ঠাকুমা একা, সবাই মিলে মোটামুটি দেখে আসলাম, খুব ভালো আছে। আর ওখানে গেলে কি হয় না, আমি না খুব গ্রাম ঘুরতে ভালোবাসি জানেন তো। আমাদের একটা স্কুটি আছে ওখানেই রাখা থাকে, ওই স্কুটি করে আমরা 4 জনা বেরিয়ে যাই। খুব ভালো লাগে, গ্রামের নানান রকম সবজি চাষ হয়, আর মাঝখান দিয়ে বড় পিচের রাস্তা, সে অদ্ভুত ফিলিংস। বিকেলবেলাটা বেরোই আর মাঠের একটা ফুরফুরে ঠান্ডা ঠান্ডা হাওয়া, মানে কি মজাদার, কি বলবো। যতবারই যাই আমরা 3-4 দিন হলেও আমরা একদম সেই গ্রামের দিকে চলে যাই, যেটা কিনা দেখতে ভীষণ ভালো লাগে। অত গাড়ি ঘোড়ার চাপ নেই, অত আওয়াজ নেই, সাউন্ড নেই, একটা নিরিবিলি সুন্দর মুগ্ধ করা পরিবেশ। ছেলে মেয়েকেও নিয়ে যাই, ওরাও দেখে, খুব ভালো লাগে। ফুলকপি, বাঁধাকপি, পটল, রজনীগন্ধা, গোলাপ সব চাষ হয়, মানে অদ্ভুত একটা সৌন্দর্য, যেটা আমি খুব ভালোবাসি। আপনারা তো জানেনই যে আমি ঘুরতে ভীষণ ভীষণ ভালোবাসি, ঘুরেও বেড়াই, ওখানে গিয়েও ঘুরে বেড়াই। তবে এবার একটু কম ঘুরতে গেছি, এবার রোদে গরমে শরীরটাও খুব খারাপ ছিল, ভাবলাম যে কদিন থাকবো মায়ের কাছে থাকবো, তবু একটু ঘুরে এসেছি। আবার কবে যাব জানি না, যাই হোক যেতে হবে খুব তাড়াতাড়ি। সবাই ভীষণ ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, বাই বাই।